সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি স্নাতক সম্মান তৃতীয় বর্ষ অনলাইন ক্লাসে। আজকে আমাদের এই অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় কোয়ান্টাম বলবিদ্যা ১, যার কোর্স কোড হচ্ছে 232703 এবং আমরা আলোচনা করছিলাম পঞ্চম অধ্যায় অর্থাৎ একমাত্রিক সমস্যা নিয়ে। ইতিমধ্যে এই অধ্যায়ের উপরে আমাদের ৬টি অনলাইন ভিডিও লেকচার সম্পন্ন হয়েছে। এটি আমাদের সপ্তম অনলাইন লেকচার। ক্লাসের শুরুতেই আমরা যেটি দেখে নেব যে গত দিনের সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ অনলাইন ক্লাসে আমরা কি শিখে এসেছিলাম। সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা যেগুলো শিখে এসেছি তার মধ্যে প্রথমেই আছে সেটি হচ্ছে সুড়ঙ্গ ক্রিয়া বা টানেলিং এফেক্ট সম্পর্কে চিরায়ত অর্থাৎ ক্লাসিক্যাল ধারণাটি কেমন। এই একই ক্রিয়া অর্থাৎ টানেলিং ক্রিয়া সম্পর্কে টানেলিং এফেক্টের ব্যাপারে কোয়ান্টাম ধারণাটি কেমন। এরপরে আমরা হচ্ছে এই সংক্রান্ত অর্থাৎ টানেলিং এফেক্ট সংক্রান্ত শ্রোডিঙ্গারের যে সমীকরণ সেটি গঠন ও সমাধান করেছি। এরপরে সেখান থেকে হচ্ছে প্রতিফলন গুণাঙ্ক এবং নির্গমন গুণাঙ্কের রাশিমালায় নির্ণয় করেছি এবং সবশেষে আমরা দেখেছি যে এই প্রাপ্ত গুণাঙ্কের মান দ্বারা আমরা কিভাবে আলফা কণা নিঃসরণ যেটি নিউক্লিয়াস থেকে হয়ে থাকে সেটি কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের ক্লাসে আজকে যেটি শিখব সেটি হচ্ছে ছন্দিত স্পন্দক সমস্যা এবং তার সাম্যাবস্থা সম্পর্কে। এখন সাধারণভাবে যদি কোনো একটি কেন্দ্রবিন্দু থেকে বা কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে সরণের সমানুপাতিক কোনো বল যদি কাজ করে থাকে অর্থাৎ যেখানে বল প্রপোর্শনাল টু সরণ এই সম্পর্কটি যেখানে থাকে, এটি চিরায়ত যে গতিবিদ্যা তার একটি খুবই মৌলিক সমস্যা। এবং এই ক্ষেত্রে আমাদের যে গতিটি দেখা যায় যে বল যদি সরণের সমানুপাতিক হয় এবং বিপরীতমুখী হয়, সেক্ষেত্রে প্রত্যয়নী বলের কারণে একটি ছন্দিত গতি বা স্পন্দন গতি সৃষ্টি হয়, বা যাকে আমরা এখানে কোয়ান্টাম বলবিদ্যার ক্ষেত্রে যাকে আমরা স্পন্দক সমস্যা হিসেবে অভিহিত করছি। এখন চিরায়ত বলবিদ্যায় আমাদের যে ছন্দিত স্পন্দক গঠিত হয় তার সঙ্গে কোয়ান্টাম বলবিদ্যায় গঠিত ছন্দিত স্পন্দকের একটু পার্থক্য রয়েছে যথারীতি। এখানে ভৌত কিছু সমস্যার ক্ষেত্রেও এই সমস্যাটি, যেটি আমরা প্রথমত গাণিতিক ধারণা হিসাবে সমাধান করছি একটি সমীকরণের সমাধান থেকে যেই সমাধানটি পাচ্ছি, সেটি কিন্তু বিভিন্ন বাস্তব ক্ষেত্রে, প্রাকৃতিক ক্ষেত্রে, বিভিন্ন ভৌত ক্ষেত্রেও এটি দেখা গিয়ে থাকে। যেমন যদি কোনো একটি অণুতে কিংবা কোনো একটি ক্রিস্টালে যে ল্যাটিস থাকে, সেই ল্যাটিসে যখন পরমাণুগুলো স্পন্দিত হয়, সেই স্পন্দনের কারণে বিভিন্ন শক্তি স্তর পাওয়া যেতে পারে এবং এই সিস্টেমগুলি কাজ করে হচ্ছে একটি ছন্দিত দোলকের মতো। এখন দুটি পরমাণুর মধ্যকার যে বিভব শক্তি তাকে যদি আমরা দূরত্বের অপেক্ষক রূপে প্রকাশ করি, আমরা এমন একটি গ্রাফ পেতে পারি। দেখো, এই গ্রাফটি তোমাদের সকলেরই খুবই পরিচিত। এই গ্রাফটি তোমরা এর আগে বহুবার দেখেছো চিরায়ত বলবিদ্যায় এবং পদার্থের গাঠনিক ধর্ম সংক্রান্ত বিভিন্ন লেকচারে। এখানে এই যে এক্স অক্ষে এই দিকে যেটি বসানো হয়েছে সেটি হচ্ছে এই যে এটি হচ্ছে আর, অর্থাৎ দুটি পরমাণুর মধ্যবর্তী দূরত্ব, এবং এই বরাবর এই অক্ষে উলম্ব অক্ষে যেটি বসানো হয়েছে এটি হচ্ছে ভি অর্থাৎ বিভব শক্তির মান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর এর মান যদি খুব কম হতে থাকে অর্থাৎ আর এর মান যদি জিরোর দিকে আসতে থাকে, আর টেন্স টু জিরো হয়, সেক্ষেত্রে বিভব শক্তি অত্যন্ত বৃদ্ধি পায় অর্থাৎ এটি আসলে বিকর্ষণ বল। আর আর এর মান যদি অনেক দূরে চলে যায়, আর এর মান যদি অসীমের দিকে ধাবিত হয়, সেক্ষেত্রে আবার এই যে এই বলটি শূন্যের দিকে ধাবিত হয়, অর্থাৎ অসীম দূরত্বেও কোনো বল নেই, খুব কাছাকাছিতেও আবার অত্যন্ত উচ্চমানের একটি বিকর্ষণ বল কাজ করছে। এখন এই যে মাঝখানে যে অংশটুকু, এখানে একটি টার্নিং পয়েন্ট রয়েছে যেখানে এই বলের মানটি কমতে 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 একটি ন্যূনতম মানে আসবার পরে আবার উপরের দিকে উঠতে থাকে। অর্থাৎ এখানে এই যে এই বিন্দু আগের যে অংশটি, এই যে এই অংশটি, এই অংশটুকু আসলে বিকর্ষণী বলের প্রভাব বেশি, এবং পরবর্তী যে অংশটুকু এই যে এই অংশটুকু যেটুকু নীল রং দ্বারা চিহ্নিত, এটুকু ক্ষেত্রে আসলে আকর্ষণ বলের মানটি ডমিন্যান্ট। আকর্ষণ বলের মানটি এখানে বেশি প্রভাব ফেলে। তার অর্থ এই বিন্দুটি, এই যে মাঝখানে আমরা লাল চিহ্নিত যে বিন্দুটি এখানে দেখাচ্ছি, এই যে এই বিন্দুটি, এই বিন্দুতে আমাদের অবস্থা হচ্ছে এই বিন্দু থেকে ডানে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ। যদি ডানে যাও, এই বিন্দু থেকে যদি আমরা পরমাণুটিকে আর এর মান যদি এখান থেকে একটু বাড়িয়ে দেই, সেক্ষেত্রে সেটি হচ্ছে আকর্ষণী বলের কারণে আবার এদিকে ফিরে আসবে। আবার আমরা যদি আর এর মান এই বিন্দু থেকে কমিয়ে দেই, সেক্ষেত্রেও সেটি আবার বিকর্ষণ বলের প্রভাবে আবার এখানেই ফিরে আসবে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এই বিন্দু থেকে ডানে কিংবা বামে, অর্থাৎ এর থেকে আর এর মান যতই বাড়ানো হোক অথবা কমানো হোক, দুই ক্ষেত্রেই তার গতিটি কিন্তু আবার এই বিন্দুর দিকেই ফিরে আসতে চায়। ঠিক একেবারে আমাদের স্থিতিস্থাপক একটি পদার্থ যেমন আচরণ করে থাকে, তার উপর বল প্রয়োগ করলেও সে যেমন আবার পূর্বের অবস্থানে ফিরে যাবার চেষ্টা করে,
এখানেও কিন্তু ঠিক একই ঘটনাই ঘটছে বিভব শক্তির কারণে। অর্থাৎ এই বিন্দুটি হচ্ছে একটি স্থিতিশীল সাম্যাবস্থা। এই বিন্দু থেকে তুমি যেদিকেই যেতে চাও না কেন, সেটি হচ্ছে অসম অবস্থা। কারণ এখানেও বিভব শক্তি বেশি, এখানেও বিভব শক্তি বেশি এবং এই বিন্দুতে হচ্ছে বিভব শক্তি সর্বনিম্ন। অর্থাৎ এই বিন্দুতে পরমাণু দুইটির এই দূরত্বে অবস্থান করা হচ্ছে সবচেয়ে স্থিতিশীল অবস্থা নির্দেশ করে। অর্থাৎ স্থিতিশীলতা থেকে এদিকে গেলেও সেটি একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবে, এটি থেকে এদিকে গেলেও সেটি একটি অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করবে। ফলাফল দুদিক থেকেই বলটি এমনভাবে কাজ করবে যাতে সে আবার এই বিন্দুর দিকেই ধাবিত হয়। তাহলে আমরা যদি আবার একটু এই ছবিটি দেখে নেই, এখানে যেটি ঘটছে আমরা এই যে এখানে একটি স্থিতিশীল সাম্যাবস্থার বিন্দু পেয়েছি এবং এই আর অক্ষে এটিকে আমরা চিহ্নিত করেছি এ দ্বারা। অর্থাৎ এই যে x সমান সমান এই বিন্দুর খুব সন্নিকটে তুমি যদি আসো, এই যে এইখানে যে অংশটুকু আছে এর খুবই ক্ষুদ্র একটি অংশকে আমরা যদি বেছে নেই, এই ঠিক এই বিন্দুটির আগে এবং পরের অংশটি, এই অংশটুকু দেখো, এই অংশটুকু একটি প্যারাবোলার মতন দেখতে। তাহলে এইখানে এটি হচ্ছে x মাইনাস এর একটি পাওয়ার সিরিজ বা ঘাত ধারা দ্বারা প্রকাশ করা যেতে পারে। এখন এখানে যদি আমাদের x যদি এর খুবই কাছাকাছি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা যেটি করতে পারি যে ঊর্ধ্বতম পদসমূহকে, ধারা থেকে যে ঊর্ধ্বতম ঘাতগুলো ছিল সেই ঘাতগুলোকে আমরা অগ্রাহ্য করতে পারি এবং আমরা শুধুমাত্র প্রথম পদটি রাখতে পারি। দেখো এই বিন্দুতে কিন্তু সবসময় এই যে এখানে আমরা দেখছি যে ভি অর্থাৎ বিভব শক্তি যে মান সেটি এখানে এখানে আস্তে আস্তে ধীরে ধীরে কমছিল, কমতে কমতে এই বিন্দুতে এসে স্থির হয়ে আবার কিন্তু বাড়তে শুরু করেছে। অর্থাৎ ভি এর মানটি দিক পরিবর্তন করেছে, ভি এর পরিবর্তনটি দিক পরিবর্তন করেছে। অর্থাৎ এইখানে কিন্তু ভি এর পরিবর্তনটি হচ্ছে শূন্য। অর্থাৎ আমি যদি এখানে এক্স এর সাপেক্ষে বিভব শক্তির ডিফারেন্সিয়েশন করি, ঠিক এই বিন্দুতে আমি তার মান পাবো শূন্য। অর্থাৎ এখান থেকে আমরা যেটি পাচ্ছি যে এই বিন্দুর জন্য আমরা ভি এর এই রাশিটি গাণিতিকভাবে লিখতে পারি যে ভি সমান সমান হাফ কে এক্স মাইনাস এ হোল স্কোয়ার। এটি যদি মূল বিন্দুতে অবস্থিত হতো সেটি আমরা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার এই আকৃতিতে লিখতে পারতাম। অর্থাৎ তোমরা অনেকেই হয়তো এই সমীকরণের আকৃতি দেখে চিনতে পারছো যে এটি কিন্তু আসলে একটি প্যারাবোলার সমীকরণ গাণিতিকভাবে। অর্থাৎ এটি কিন্তু হুবহু এই যে আমাদের ছন্দিত দোলকের যে বিভব শক্তি সেটি আমরা এর আগে দেখেছি যে সেটি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, এটি কিন্তু হুবহু এরই অনুরূপ। এখানে শুধুমাত্র এক্স এর বদলে সাম্যাবস্থানটি যেহেতু এ অবস্থানে সে কারণে এখানে একটি এক্স মাইনাস এ এসছে, কিন্তু আমাদের মূল যে গাণিতিক সম্পর্ক সেটি কিন্তু হুবহু এই আকৃতি বিশিষ্ট যে ভি প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। তাহলে সাধারণভাবে এই যে সাম্যাবস্থার কাছাকাছি কোনো বিন্দুতে এটি হচ্ছে ছন্দিত একটি দোলকের ন্যায় আমরা এর সিস্টেমটিকে ব্যাখ্যা করতে পারি বা নির্দেশ করতে পারি। এটি হচ্ছে আমাদের বাক্সে আবদ্ধ যে কণা। আমরা প্রথমেই একমাত্রিক সমস্যা যেখান থেকে শুরু করেছিলাম, পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, এর খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা হচ্ছে ছন্দিত স্পন্দক সমস্যা। এর প্রচুর বাস্তব উদাহরণ রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এরপরে হচ্ছে এই যে রৈখিক ছন্দিত স্পন্দক এর যদি শ্রোডিঙ্গার সমীকরণ গঠন করি এবং তার পরবর্তীতে সমাধানের চেষ্টা করি, সাধারণভাবে আমাদের শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণটি এটি আমরা গত কয়েকটি ক্লাসে বহুবার ব্যবহার করেছি। এটি আমাদের অনেকেরই হয়তো মাথায় গেঁথে গেছে যে এটি হচ্ছে আমাদের শ্রোডিঙ্গার সমীকরণ। এক্ষেত্রে আমাদের একটির অংশই পরিবর্তনশীল, সেটি হচ্ছে এই যে এখানে ভি এর যে মান সেটি বিভিন্ন অবস্থানে বিভিন্ন রকম। এতদিন আমরা যেটি করে এসেছি, আমরা কোনো একটি বিভব ধাপের ক্ষেত্রে কিংবা আমরা কোনো একটি বিভব কূপের ক্ষেত্রে আমরা একটি এমন একটি ফাংশন নিয়েছি যে ফাংশনটির মান বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। অর্থাৎ আমরা এক্স এর উপরে নির্ভর করে এক্স অনুসারে এক্স এর নির্দিষ্ট একটি মানের জন্য ভি এর মান কখনো শূন্য পেয়েছি, কখনো অসীম পেয়েছি, কখনো ভি এর মান একটি সসীম মান ভি নট পেয়েছি। এইবারে আমরা একটু ভিন্ন ধরনের একটি সমীকরণ গঠন করব। এবারে কিন্তু আমাদের ভি এর মানটি এমন স্থির কোনো কিছু নয়। এবারে আমাদের ভি এর মানটি একটু আগেই যেটি দেখে আসলাম যে রৈখিক ছন্দিত দোলকের ক্ষেত্রে বিভব শক্তিকে আমরা হাফ কে এক্স স্কোয়ার দ্বারা প্রকাশ করতে পারি। এখন কে এক্স স্কোয়ার এই রাশিটিকে আমরা একটু বদলে লিখব এভাবে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এই রাশিটি তোমরা কিন্তু প্রথম বর্ষে যখন তরঙ্গের ক্লাস করেছো তখন বহুবার দেখেছো, তোমরা যখন চিরায়ত বলবিদ্যার ক্লাস করেছো তখনও দেখেছো। অর্থাৎ আমরা সাধারণভাবে লিখলাম যে বিভব শক্তি ভি সমান সমান হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এখন এই যে ভি এর যে রাশিমালাটি পেলাম যে ভি সমান সমান হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটি কিন্তু আমাদের এখানে শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণে যে ভি তার মান। অর্থাৎ আমরা যদি এখানে যে ওমেগা দ্বারা আমরা যেটি বোঝাচ্ছি সেটি হচ্ছে এই যে কে কে এর বদলে আমরা হচ্ছে এম ওমেগা স্কোয়ার বসিয়েছিলাম, অর্থাৎ ওমেগার অর্থ হচ্ছে রুট ওভার
a বাই m। এটি হচ্ছে চিরায়ত দোলকের ক্ষেত্রে আমরা একে কৌণিক কম্পাঙ্ক বলে থাকি। এখন এই যে আমরা v এর মান যে ঠিক করলাম যে হাফ m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার এই আকৃতির হবে, তাহলে এটি যদি আমরা এখন শ্রোডিঙ্গার সমীকরণে v এর বদলে তার মানটি প্রতিস্থাপন করি, আমরা যেটি পাবো, এই যে এখানে আমাদের e মাইনাস v ছিল, v এর বদলে আমরা বসিয়ে দিয়েছি হাফ m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, বাকিটুকু কিন্তু আগের মতোই আছে। এখন এইটুকুকে আমরা এই যে এখানে 2m বাই h কার স্কোয়ার এই অংশটুকু আমরা যদি ব্র্যাকেট তুলে দিয়ে একবারে বন্টন করে দিই, আমরা হচ্ছে এই আকৃতির একটি সমীকরণ পাবো যে ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2me ডিভাইডেড বাই h কার স্কোয়ার মাইনাস m স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই h কার স্কোয়ার এক্স স্কোয়ার গুণ সাই, এটি সমান সমান 0। তাহলে এটি হলো আমরা হচ্ছে রৈখিক ছন্দিত স্পন্দকের ক্ষেত্রে আমরা কিন্তু শ্রোডিঙ্গার সমীকরণটি গঠন করে ফেলেছি। এবার আমরা হচ্ছে এটি সমাধানের দিকে যাব। তাহলে এই যে রৈখিক ছন্দিত দোলকের যে তরঙ্গ সমীকরণ আমরা পেলাম, এই যে এই আকৃতি, আমরা কেবলই এটিকে চিহ্নিত করেছি 5.21 দ্বারা। এখন এই ক্ষেত্রে এই রাশিগুলোকে, যেহেতু এখানে অনেকগুলো রাশি আছে, এদেরকে আমরা একটু সংক্ষিপ্তকরণ করব। আমরা প্রথমেই বলে নেব যে আমরা হচ্ছে এই যে এখানে কি আছে, এখানে হচ্ছে m ওমেগা ডিভাইডেড বাই h কাট x, প্রতিটির মাথায় দেখো স্কোয়ার রয়েছে, অর্থাৎ এখানে আছে হচ্ছে m স্কোয়ার ওমেগা স্কোয়ার h কাট স্কোয়ার x স্কোয়ার, অর্থাৎ একবারে আমরা বলতে পারি এটি হচ্ছে m ওমেগা h কাট, তার সাথে হচ্ছে। এখন এই অংশটুকুকে আমরা যদি এই যে y সমান সমান যদি রুট ওভার m ওমেগা ডিভাইডেড বাই h কাট গুণ x এই আকারে লিখি, তাহলে এইখানে আমরা যেটি পাবো, এই যে আবার এই m ওমেগা ডিভাইডেড বাই h কাট রুট ওভার এই অংশটিকেও আমরা সংক্ষিপ্ত করে b আকারে লিখবো, অর্থাৎ এই যে এখানে যেখানে x আছে, x কে আমরা হচ্ছে এই যে নতুন একটি রাশি y এটি দ্বারা প্রতিস্থাপন করব। আর এখানে হচ্ছে এই যে আলফা বলতে যে রাশিটি, সেটি হচ্ছে 2e ডিভাইডেড বাই h কাট ওমেগা, এই যে এখানে যে 2m বাই h কাট এই অংশটুকে আমরা হচ্ছে আলফা দ্বারা প্রতিস্থাপন করব। তাহলে এখানে যে b মানে হচ্ছে m ওমেগা ডিভাইডেড বাই h কাট রুট ওভার এই রাশিটিকে আমরা b দ্বারা চিহ্নিত করব, এবং আলফা বলতে আমরা বোঝাবো যে শক্তির আইগেন মান। আইগেন মান একটি গাণিতিক ধারণা, যেটি তোমরা ইতিমধ্যে তোমরা যখন লিনিয়ার অ্যালজেব্রা পড়ে এসছো, অর্থাৎ তোমরা যখন লিনিয়ার অ্যালজেব্রায় বিভিন্ন আইগেন ফাংশন সংক্রান্ত ধারণা যখন পড়ে এসছো, তখন তোমরা এই আইগেন মান এই টার্মটির সাথে, এই পদটির সাথে পরিচিত হয়েছে। এটি কিন্তু সেই একই ধারণা, এখানে আমরা বিশেষ ক্ষেত্রে ব্যবহার করছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই যে এক্স এর বদলে যদি আমরা এই পদটি একটু ব্যবহার করতে যাই, সেক্ষেত্রে আমরা এখন যেটি পাবো, দেখো আমরা একটু আগে কি বলেছি, আমরা হচ্ছে এই যে y এর বদলে আমরা পরিবর্তন করলাম, যে y বলতে আমরা বোঝাচ্ছি রুট ওভার m ওমেগা ডিভাইডেড বাই h কাট x, বা এটিকে আবার আমরা সংক্ষেপে, এত বড় জিনিস লেখা মুশকিল, সেই কারণে এই সম্পূর্ণ অংশটুকুকে আবার আমরা বলছি p, অর্থাৎ সংক্ষেপে আমরা বলছি y সমান সমান px, অর্থাৎ যেখানে যেখানে এই রাশিটি আসবে সেখানে আমরা b বসিয়ে দিতে পারবো। এখন দেখো এই যে আমরা হচ্ছে যেহেতু শ্রোডিঙ্গার সমীকরণে আমাদের x এর সাপেক্ষে সাইকে দুবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটি একটি দুই মাত্রার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ব্যবকলনীয় সমীকরণ, সে কারণে আমাদের প্রথমে হচ্ছে সাইকে x এর সাপেক্ষে ব্যবকলন করতে হবে। দেখো এর আগে আমরা যেটি করেছিলাম, আমরা ব্যবকলন করতাম বা দ্বিতীয়বার ব্যবকলন করতাম, এবং সেখানে আমরা কিছু বাউন্ডারি কন্ডিশন বা সীমা শর্ত দিতাম। এবার কিন্তু আমাদের এখানে কোনো সীমা নেই, অর্থাৎ এবার কিন্তু আমাদের এমন কোনো ধাপ নেই বা এমন কোনো বিভব কূপ নেই যেখানে একটি নির্দিষ্ট সীমার পরে মানটি পরিবর্তন হয়ে যাচ্ছে। সে কারণে এবার আমাদের হিসাবটি একটু এতদিন আমরা যা করে এসেছি তার থেকে একটু ভিন্ন হবে। তাহলে দেখো, আমরা যদি শ্রোডিঙ্গার সমীকরণে যে ডিফারেনশিয়াল অংশটি আছে, ব্যবকলনীয় অংশটি আছে, সেটুকু যদি নির্ণয় করতে যাই, অর্থাৎ আমাদের এক্স এর সাপেক্ষে সাইকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন এটি হচ্ছে চেইন রুল, এটি তোমরা দেখে এসছো। এই যে দেখো এখানে ছিল ডি সাই বাই ডিএক্স, এই যে এখানেও ডি সাই বাই ডিএক্স, আমরা প্রতিটির উপরে এবং নিচে একটি করে ডিওয়াই নিয়ে এসেছি, অর্থাৎ এখানে হয়ে গেল ডি সাই বাই ডিওয়াই, এখানে হয়ে গেল ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, এই যে আমরা y কে x দ্বারা প্রকাশ করেছিলাম, এটুকুকে আমরা এখন এখানে ব্যবহার করব। এই যে এখানে কি আসছে, এখানে এসে গিয়েছে হচ্ছে dy বাই dx, অর্থাৎ x এর সাপেক্ষে y এর ব্যবকলন। এখন y মানে কি, y মানে আবার হচ্ছে dx, অর্থাৎ এখানে আমরা যদি bx কে ডিফারেন্সিয়েট করি, আমরা আসলে পাবো শুধুমাত্র x এর সাপেক্ষে, যেহেতু ডিফারেন্সিয়েশন, আমরা পাবো শুধুমাত্র b, অর্থাৎ b এর অর্থ আবার এইটি, অর্থাৎ এই যে এখানে dy বাই dx করে
এই ডিফারেন্সিয়েশনটি করে আমরা পাচ্ছি হচ্ছে রুট ওভার এম ওমেগা বাই এইচ কাট, বা যাকে বি বললেও চলে, এবং এর সঙ্গে এই যে ডি সাই বাই ডিওয়াই বা ডি ডিওয়াই অফ সাই, এটি কিন্তু হয়ে গেল। তাহলে এই যে আমরা এক্স এর সাপেক্ষে সাইকে একবার ডিফারেন্সিয়েশন করে বা একবার ব্যবকলন করে আমরা হচ্ছে এই রাশিটি পেলাম। এই রাশিটিকে আমরা যদি এখন আবার ব্যবকলন করি আমরা পাবো হচ্ছে সাইয়ের ডাবল ডিফারেন্সিয়েশন বা সাইয়ের দ্বি ব্যবকলন। অর্থাৎ সাইয়ের দ্বি ব্যবকলন অর্থ হচ্ছে সাইকে একবার ডিফারেন্সিয়েশন করে তাকে আবার ডিফারেন্সিয়েশন করা। এটি হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশনের মূল অর্থ। এখন এই যে ভেতরে যেটুকু আছে ddx অফ সাই বা ডি সাই বাই ডিএক্স, এটুকুর মান কিন্তু আমরা একটু আগে নির্ণয় করেছি যে এটুকু সমান সমান হচ্ছে এই রাশিটি অথবা এই রাশিটি। অর্থাৎ এই যে আমরা যখন ডি সাই বাই ডিএক্স করছি এটির অর্থ আসলে হচ্ছে বি ডি সাই বাই ডিওয়াই, বা এই যে এই রাশিটি তার সাথে ডি সাই বাই ডিওয়াই, তার বাইরে কিন্তু আরেকটি ডিডিএক্স আছে। অর্থাৎ এই ডিডিএক্স এর সাথে যখন এটি আবার যুক্ত হবে আমরা উপরে পাবো হচ্ছে ডি স্কোয়ার সাই, নিচে হচ্ছে এই যে এখান থেকে ডিএক্স, এখান থেকে আসলো ডিওয়াই। এটুকু কোথা থেকে আসলো? এটুকু আসলো আমরা এই যে ডি সাই বাই ডিএক্স কোথায় আছে, এই যে এখানে আছে না, এখানে হচ্ছে ডি সাই বাই ডিএক্স এর বদলে আমরা এই যে এর পরিবর্তিত যে মান, অর্থাৎ এই যে এই মানটি এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এই মানটি আমরা বসিয়ে দিলে এটি যেহেতু ধ্রুব অংশ, এটুকু ধ্রুবকের মতো থাকবে, আর এই অংশের উপরে আমাদের এই ডিডিএক্সটি আবার অপারেট করবে, ফলে এখানে একটি ডাবল ডিফারেন্সিয়েশন হবে, ডি স্কোয়ার সাই, নিচে হচ্ছে ডিএক্স ডিওয়াই। ঠিক আছে? অর্থাৎ এই যে ডি স্কোয়ার সাই বাই ডিএক্স স্কোয়ার, এটিকে যদি আমরা আরেকটু বদলে লিখি যে এখানে ডি স্কোয়ার সাই বাই ডিএক্স ডিওয়াই, এটি এটিকে যদি আমরা আবার দুটি ডিফারেন্সিয়েশন হিসাবে, দুটি ব্যবকলন হিসাবে একটু ভেঙে লিখি, এখানে আমরা আমাদের নিচের দুটি অংশ আছে, একটি ডিএক্স একটি হচ্ছে ডিওয়াই। এবার যদি আমরা ডি ডিওয়াই অংশটি বাইরে এনে লিখি আমরা পাবো ডি ডিওয়াই অফ ডি সাই বাই ডিএক্স। এখন দেখো এই যে ডি সাই বাই ডিএক্স এটিকে কিন্তু আমরা ডিওয়াই দ্বারা প্রকাশ করেছি, সেটি হচ্ছে এই রাশি। অর্থাৎ এই যে ডি সাই বাই ডিএক্স এর বদলে আমরা আবার বসাতে পারি রুট ওভার এম ওমেগা ডিভাইডেড বাই এইচ কাট ডি সাই বাই ডিওয়াই। অর্থাৎ এই যে এখানে একটি রুট ওভার এম ওমেগা বাই এইচ কাট ছিল, এখান থেকে আরেকটি রুট ওভার এম ওমেগা বাই এইচ কাট আসলো, দুটি মিলে রুটটি উঠে গেল, এবং এই যে এখান থেকে একটি ডি সাই বাই ডিওয়াই, এবং এই যে এখানে আরেকটি ডি ডিওয়াই, এই দুটি মিলে এখানে হলো ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডিওয়াই স্কোয়ার। তাহলে এই যে এই অংশটুকুকে আমরা কিন্তু বি স্কোয়ার হিসাবেও লিখতে পারি। এই যে আমরা বলেছিলাম বি সমান সমান রুট ওভার এম ওমেগা বাই এইচ কাট, অর্থাৎ বি স্কোয়ার মানে হচ্ছে এই রুটটি উঠে গেলে যা হবে ঠিক তাই। তাহলে এই যে সমীকরণ পেলাম 5.23 দ্বারা যেটিকে আমরা চিহ্নিত করছি, এখানে আমরা দেখো এখানে হচ্ছে এক্স এর সাপেক্ষে সায়ের যে ডবল ডিফারেন্সিয়েশন ডি ব্যবকলন, তার মানটিকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করলাম, আর এইখানে আমরা হচ্ছে এক্স এর সাপেক্ষে সায়ের প্রথম যে ব্যবকলন সেটিকে ওয়াই দ্বারা প্রকাশ করলাম। অর্থাৎ ডি সাই বাই ডিএক্স মানে হচ্ছে রুট ওভার এম ওমেগা ডিভাইডেড বাই এইচ কাট ডি সাই বাই ডিওয়াই, অথবা বি ডি সাই বাই ডিওয়াই, এবং ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার ডি স্কোয়ার সাই বাই ডিওয়াই স্কোয়ার। ঠিক আছে? অর্থাৎ এই যে এই দুটিকেই আমরা কিন্তু মূল ফাংশন যেটিকে আমরা বলেছিলাম যে ওয়াই মানে হচ্ছে ডিএক্স, এটিকে আমরা প্রথম ডিফারেন্সিয়াল এবং সেকেন্ড ডিফারেন্সিয়াল দুটিকেই ওয়াই এর সাপেক্ষে পরিবর্তন করে লিখেছি। এখন এটিকে এই অংশটুকু আমরা যদি একটু ব্যবহার করি, দেখো এই যে সমীকরণ নং 5.21 আমরা কি পেয়েছিলাম, এটি ছিল আমাদের মূল শ্রোডিঙ্গার সমীকরণ। 5.22 তে আমরা যেটি বলেছিলাম, 5.22 তে আমরা বলেছিলাম যে ওয়াই মানে হচ্ছে এই রাশিটি এবং আলফা মানে হচ্ছে এই রাশিটি। মূলত এখানে আমাদের এই অংশটুকু কাজে লাগছে যে আমরা ওয়াই এর সংজ্ঞা দিয়েছিলাম, এবং একটু আগেই আমরা যেটি নির্ণয় করে আসলাম যে ডি স্কোয়ার সাই বাই ডিএক্স স্কোয়ারের মান হচ্ছে এইটি। এখন এই যে দেখো এই অংশটি আবার কোথায় আছে, এই অংশটি কিন্তু এখানেও আছে, অর্থাৎ 5.21 এও আছে। অর্থাৎ এই যে 5.1 এ যেখানে ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার ছিল, এইখানে আমরা যদি এর বদলে এই মানটি বসিয়ে দিই, কারণ এই যে এটির মানে কিন্তু এটি আমরা একটু আগেই নির্ণয় করে এসেছি, অর্থাৎ এই মানটি যখন আমরা এখানে বসিয়ে দেব, এবং এখানে একটি এক্স স্কোয়ার আছে, এক্স এর বদলে আমরা যদি এই যে ওয়াই মানে যদি বিএক্স হয়, তার মানে এক্স মানে হচ্ছে ওয়াই বাই বি, এটুকুকে আমরা এখানে বসিয়ে দিতে পারি। অর্থাৎ আমরা এই পুরো সমীকরণটিকে, যেটি এক্স এর একটি সমীকরণ ছিল, সেটিকে আমরা এক্স এর সাপেক্ষে, দুঃখিত, ওয়াই দ্বারা প্রতিস্থাপন করে ওয়াই এর সাপেক্ষে সমীকরণ হিসাবে পুনর্লিখন করছি। তাহলে আমাদের সমীকরণটির চেহারা হবে এমন, দেখো এই যে এখানে আমরা কি করেছি, এখানে হচ্ছে এই যে ডি স্কোয়ার সাই বাই ডিএক্স স্কোয়ার, এটির মানটি বসিয়ে দিয়েছি, এই যে এটি হচ্ছে এর মান, অর্থাৎ এম ওমেগা ডিভাইডেড বাই এইচ কাট ডি স্কোয়ার সাই বাই ডিওয়াই স্কোয়ার।
এই যে এটি হচ্ছে প্রথম অংশ, এই যে এই অংশটুকু। এরপরে 2me ডিভাইডেড বাই h কার স্কয়ার, এখানে আমাদের পরিবর্তন করবার কিছু নেই কারণ এখানে এক্স রাশিটি নেই। এরপরে আছে হচ্ছে এই যে এম স্কোয়ার ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই এইচ কার স্কোয়ার, এই যে এম স্কোয়ার ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই এইচ কার স্কোয়ার, এই অংশেও আমাদের পরিবর্তন করবার কিছু নেই। এরপরে আছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে দেখো এখানে আমরা কি বলেছিলাম যে ওয়াই মানে হচ্ছে 80 ইন্টু এক্স, অর্থাৎ আমরা যদি উভয় পক্ষে বর্গ করতাম এবং এটিকে যদি ওপাশে পাঠিয়ে দিতাম তখন আমরা পেতাম যে এক্স স্কোয়ার মানে হচ্ছে, এটি তখন উল্টে যেত এইচ কার ডিভাইডেড বাই এম ওমেগা। এই যে এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার এইচ কার ডিভাইডেড বাই এম ওমেগা, এই সম্পূর্ণটুকু হচ্ছে আমাদের এই এক্স স্কোয়ারের মান। অর্থাৎ এই যে 5.21 আমাদের কি ছিল, 5.21 আমরা শ্রোডিঙ্গার সমীকরণটি লিখেছিলাম প্রতিটি অংশে এক্স এর সাপেক্ষে। এরপরে আমরা বললাম যে আমরা হচ্ছে y সমান সমান bx কে এখানে প্রতিস্থাপন করব এবং y সমান সমান bx হলে আমাদের এই ডাবল ডিফারেন্সিয়েশনের মানটি কত হয় সেটিও আমরা নির্ণয় করেছি এবং এই মানগুলো আমরা আবার 5.21 অর্থাৎ মূল যে শ্রোডিঙ্গার সমীকরণ সেখানে প্রতিস্থাপন করে লিখলাম। সেখানে প্রতিস্থাপন করে আমরা এই সমীকরণটি পেলাম বা এই রূপটি পেলাম। এখন এই অংশটুকু আমরা আবার একটু যদি সংক্ষেপে লিখি, দেখো এখানে প্রতিটি অংশ যদি আমরা একটু খেয়াল করি, এই যে এখানে এম ওমেগা বাই এইচ কাট রয়েছে, এখানেও হচ্ছে এই যে এই এম ওমেগার সাথে এম স্কোয়ার ওমেগা স্কোয়ারের একটি করে এম একটি করে ওমেগা কাটা, এই এইচ এর সাথে এইচ কার স্কোয়ারের একটি এইচ কাটা, অর্থাৎ এখানেও আসলে রয়েছে এম ওমেগা ডিভাইডেড বাই এইচ কাট এবং 2me ডিভাইডেড বাই এইচ কাট, এখানে যেহেতু কোনো ওমেগা নেই এখান থেকে যখন আমরা কমন নিয়েছি এখান থেকে আবার আরেকটি অতিরিক্ত ওমেগা চলে এসছে। তাহলে দেখো প্রতিটি অংশ থেকে আমরা যদি এম ওমেগা ডিভাইডেড বাই এইচ কাট এই অংশটি কমন নিতে পারি, আমাদের ডান পক্ষ যেহেতু শূন্য, এম ওমেগা ডিভাইডেড বাই এইচ কাট এই রাশিটি যেহেতু এম এর মান এইচ কাটের মান এবং ওমেগার মান এদের মান যেহেতু শূন্য হওয়া সম্ভব নয়, অর্থাৎ আমাদের অবশ্যই বাকি অংশটুকু শূন্য, অর্থাৎ এই অংশটুকু আমরা কিন্তু কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারি। এখানে আমরা ঠিক সেটি করেছি, তাহলে এই বিশাল অংশটুকু এখান থেকে কমে গেল। তাহলে আমাদের সমীকরণটি দাঁড়ালো ডি স্কোয়ার সাই বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস 2e ডিভাইডেড বাই এইচ কাট ওমেগা মাইনাস ওয়াই স্কোয়ার গুণ সাই, এটি সমান সমান হচ্ছে 0, বা এই যে 2e ডিভাইডেড বাই এইচ কাট ওমেগা এই অংশটুকু, এই এত বড় অংশকে আমরা সংক্ষেপে প্রকাশ করলাম আলফা দ্বারা, অর্থাৎ আমাদের যে ব্যবকলনীয় সমীকরণ সেটির রূপ এই রূপে দাঁড়ালো, যার রূপ হচ্ছে ডি স্কোয়ার সাই বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস আলফা মাইনাস ওয়াই স্কোয়ার সাই, এটি সমান সমান 0। এটিকে আমরা হচ্ছে 5.24 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যদি আমরা একটু দেখি যে আমরা কি পেলাম, অতি দীর্ঘ দূরত্বে গাণিতিকভাবে আমরা যেটি দেখতে পাই বিভব শক্তি অবশ্যই মোট শক্তির চেয়ে বেশি হবে। এখন চিরায়তভাবে কিন্তু এই অঞ্চলে কোনো ব্যবস্থার গতি থাকতে পারে না। চিরায়ত ক্ষেত্রে কিন্তু এখানে বিভব শক্তি যদি মোট শক্তির চেয়ে বেশি হয়ে থাকে সেটি কিন্তু খুব বা স্থিতিশীল অবস্থা নয়। তাহলে চিরায়ত অবস্থায় আমাদের এই শর্তটি মেনে চলতে হবে যে অবশ্যই হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারকে এর চাইতে ছোট হতে হবে, অথবা এম ওমেগা ডিভাইডেড বাই এইচ কাট এইচ এক্স স্কোয়ার এটিকে লেস দেন 2e ডিভাইডেড বাই এইচ কাট ওমেগা হতে হবে। এই যে এখান থেকে এইচ কাট ওমেগা সেটিকে আমরা এপাশে নিয়ে গেলাম, ঠিক আছে। এখন এই যে 2e ডিভাইডেড বাই এইচ কাট ওমেগা, একটু আগেই আমরা কি বলে এসেছি, এই রাশিটিকেই আমরা প্রকাশ করেছি আলফা দ্বারা সংক্ষেপে, অর্থাৎ এই রাশিটিকে হতে হবে আলফার চাইতে ছোট। এখন এখানে একটু খেয়াল করো, এম ওমেগা ডিভাইডেড বাই এইচ কাট এবং এক্স স্কোয়ার এটির অর্থ কিন্তু আসলে ওয়াই। আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম রুট ওভার এম ওমেগা ডিভাইডেড বাই এইচ কাট এক্স, এটি সমান সমান হচ্ছে ওয়াই, অর্থাৎ এটিকে বর্গ করলে আমরা এই রাশিটি পাই, অর্থাৎ আমরা আসলে এখানে যেটি পেলাম শর্ত সেটি হচ্ছে ওয়াই স্কোয়ার লেস দেন আলফা হতে হবে। তাহলে এখানে অবশ্যই ওয়াই লেস দেন আলফা হবে। এখন ওয়াই লেস দেন যদি আলফা হয়, কোয়ান্টাম দোলকের ক্ষেত্রে আমাদের একটি সমস্যা আছে, সাই যদি টেন্স টু 0 হয় সেক্ষেত্রে একটি বিশেষ গাণিতিক শর্ত পূরণের জন্য আমাদের অবশ্যই ওয়াইকে টেন্স টু ইনফিনিটি হতে হবে, অবশ্যই ওয়াইকে অসীমের দিকে ধাবিত হতে হবে। কারণ এই যে আমাদের যে নর্মালাইজেশনের যে সমীকরণ, আমাদের আমাদের যে নরম্যান ইন্টিগ্রেশন, এটিতে দেখো এটি দ্বারা আমরা কি বোঝাই, আমরা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত একটি ইন্টিগ্রেশন সম্পন্ন করি। কার ইন্টিগ্রেশন সম্পন্ন করি, আমরা হচ্ছে সাই স্কোয়ারকে ইন্টিগ্রেশন করি। এখন সাই স্কোয়ারকে ইন্টিগ্রেশন করে আমরা অবশ্যই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যদি এক্স এর সাপেক্ষে, যেহেতু সাই মূলত এক্স এর ফাংশন, এই ইন্টিগ্রেশনটির মান আমাদের অবশ্যই 1 হতে হবে। এখন এই ইন্টিগ্রেশনটির মান যদি 1 হতে হয়,
এক্স কেই তো আমরা পরিবর্তন করে ওয়াই দ্বারা প্রতিস্থাপন করেছি। এটির মান যদি 1 হতে হয় তার অর্থ অবশ্যই এটিকে শূন্য হওয়া চলবে না, এই ইন্টিগ্রেশনটির মানও সসীম কোনো একটি মান হতেই হবে। এখন সসীম একটি মান তখনই হবে যদি সায়ের মান শূন্যের দিকে ধাবিত হয়, সেক্ষেত্রে ওয়াইয়ের মান অনেক বেশি হলেই কেবলমাত্র শূন্য না হয় সসীম মান হতে পারে। অন্যথায় কিন্তু আমাদের যে তরঙ্গ অপেক্ষক অর্থাৎ সাই, এটির মান যদি শূন্য হয়ে যায় তার অর্থ আমাদের সবগুলো সম্ভাবনার যে যোগফল সেটি হচ্ছে শূন্য। এখন কোনো একটি কণা পাওয়ার সম্ভাবনার যোগফল যদি শূন্য হয় তার অর্থ কণাটি পাওয়া যাচ্ছে না। কণাটি পাওয়া যাচ্ছে না তার অর্থ কণাটির অস্তিত্ব নেই, অর্থাৎ সেটি আসলে কোনো প্রকৃত কণা নির্দেশ করে না। সে কারণে প্রকৃত কণার ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই আমরা জানি যে এই ইন্টিগ্রেশনটির মান 1 হতে হয়। অর্থাৎ এই ইন্টিগ্রেশনটির মান যদি 1 হতে হয় সেক্ষেত্রে আবার এটিকে শূন্য হওয়া চলবে না। এটিকে যদি শূন্য হতে না হয় সেক্ষেত্রে আবার সাই টেন্স টু 0 হলে আমাদের অবশ্যই ওয়াই টেন্স টু ইনফিনিটি হতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যদি একটু দেখি, এই যে এটি কিন্তু একটি অসীম তটের মতো আচরণ, অর্থাৎ একটি অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার। এখন এই যে আমরা সমীকরণটি পেয়েছিলাম যে ডি স্কোয়ার সাই বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস আলফা মাইনাস ওয়াই স্কোয়ার সাই সমান সমান 0, যেটিকে আমরা 5.24 দ্বারা ইতিপূর্বে চিহ্নিত করেছি। দেখো, আমাদের ওয়াই যদি টেন্স টু ইনফিনিটি হয় সেক্ষেত্রে ওয়াই স্কোয়ার আলফার চাইতে অনেক 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 বেশি। এই যে আমরা কি বলেছি, ওয়াই যেহেতু টেন্স টু ইনফিনিটি তার অর্থ ওয়াই এর মান অনেক বেশি, ওয়াই স্কোয়ার মান আরও বেশি, অর্থাৎ ওয়াই স্কোয়ারের মান কিন্তু অবশ্যই আলফার চেয়ে অনেক বেশি হবে। অনেক যদি বেশি হয় তার অর্থ এই অঞ্চলে আমরা যখন এই সমীকরণটি নিয়ে কথা বলতে যাব, এই অঞ্চলের জন্য এই সমীকরণে একটি অসীমতটীয় আচরণ বা অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার দেখা যাবে, এবং সেক্ষেত্রে আমরা হচ্ছে সাইয়ের এমন একটি সমাধান এই সমীকরণকে কিন্তু সিদ্ধ করে যেখানে সাই সমান সমান ওয়াই টু দি পাওয়ার এন। এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন, এই ফাংশনটি হয়তো তোমরা এর আগে অনেকেই দেখোনি। এটি দ্বারা আমরা যেটি বোঝাই, ইএক্সপি এর পরে আমরা ব্র্যাকেটের মধ্যে যেটুকু রেখেছি সেটির অর্থ হচ্ছে ই টু দি পাওয়ার তত। তোমরা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এই নোটেশনটি দেখে অভ্যস্ত। ই টু দি পাওয়ার এক্স এই কথাটির যে অর্থ, এক্সপোনেনশিয়াল অফ এক্স একই অর্থ। অর্থাৎ এখানে যদি আমরা বলি যে ইএক্সপি হচ্ছে এক্সপোনেনশিয়ালের সংক্ষেপ, এখানে যদি বলি আমরা এক্সপোনেনশিয়াল অফ প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, এটির অর্থ হচ্ছে ই টু দি পাওয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2। অর্থাৎ এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু আসলে দুইটি সমাধান রয়েছে, একটি প্লাসের জন্য একটি মাইনাসের জন্য। এখন এই যে আমরা সমাধানটি পেলাম, এর একটা গ্রহণযোগ্য সমাধান হবে হচ্ছে এটি, এই যে প্লাস এবং মাইনাস এই দুটির মধ্যে থেকে আমরা কোনটিকে বেছে নিলাম, আমরা হচ্ছে শুধুমাত্র ঋণাত্মক যে সমাধান, অর্থাৎ আমরা যেখানে বলছি যে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 এর সঙ্গে আরেকটি কোনো ফাংশন ইউ ওয়াই, এটিকে আমরা বেছে নিয়েছি। এখন এটিকে কেন বেছে নিয়েছি, আমরা ধনাত্মক ঘাতটি উপেক্ষা করছি এই কারণে, কারণ ধনাত্মক ঘাতটি হচ্ছে একটি অপসারী বা ডাইভারজেন্স সিরিজে রূপান্তরিত হয়। আমরা যদি ওয়াই এর মান অসীম পর্যন্ত বাড়াতে থাকি সেক্ষেত্রে এই যে ওয়াই স্কোয়ার বাই 2 এটির মানও কিন্তু অসীম পর্যন্ত বাড়তে থাকে, কিন্তু এটি কিন্তু অপসারী নয়, এটি হচ্ছে একটি অভিসারী অংশ। কারণ আমরা যদি ওয়াই এর মান যত বাড়াবো এই অংশটির মান তত 0-র কাছাকাছি আসবে, তত ছোট হবে। সেই কারণে যেহেতু এটি এটি একটি অভিসারী ধারা, এটি একটি অভিসারী ফাংশন, সেই কারণে যেহেতু এটি একটি সসীম মানের দিকে ধাবিত হবে, সেই কারণে আমরা কিন্তু সম্ভাব্য দুটি সমাধান থেকে শুধুমাত্র এই সমাধানটিকে বেছে নিচ্ছি এবং এই সমাধানটি উপেক্ষা করছি, অর্থাৎ প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 সমাধানটি আমরা কিন্তু এখানে উপেক্ষা করছি এই কারণে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবারে যদি আমরা আবার একটু দেখি আমরা কি পেলাম, যেটিকে আমরা 5.25 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করেছিলাম, সেখানে বলা হয়েছিল যে সাই সমান সমান এক্সপোনেনশিয়াল অফ মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, এরপরে ইউ অফ ওয়াই, এখানে আরেকটি ফাংশন রয়েছে ইউ যে কোনো ফাংশন। এখন এই যে 5.25 এখান থেকে আমরা এটিও পাই, এই যে এটি হচ্ছে সাইয়ের ফাংশন, অর্থাৎ সাইকে ওয়াই দ্বারা প্রকাশ করলে আমরা এই সম্পর্কটি পাই। এর উভয় পক্ষকে আমরা যদি এখন ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে আমরা বাম পক্ষে পাবো হচ্ছে ডি ডি ওয়াই অফ সাই, অর্থাৎ ডি সাই বাই ডি ওয়াই। এখানে দেখো, এখানে আমাদের দুইটি ফাংশন রয়েছে না, এখানে প্রথম অংশ হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, এরপরে হচ্ছে ইউ আরেকটি ফাংশন। তোমরা জানো দুটি ফাংশন যখন গুণ আকারে থাকে, দুটি ফাংশন যখন পাশাপাশি গুণ করা হয়ে থাকে এবং তাকে যখন আমরা ব্যবকলন করতে যাই, আমরা প্রথমে একটি ফাংশনকে ঠিক রাখি, পরের ফাংশনকে ডিফারেন্সিয়েশন করি, এরপরে আবার প্রথমে যে ফাংশনটিকে ঠিক রেখেছিলাম তাকে ডিফারেন্সিয়েশন করে পরের ফাংশনটুকু ঠিক রাখি। এখানে আমরা ঠিক তাই করেছি, যে প্রথম অবস্থায় আমরা হচ্ছে প্রথম অংশটুকু ঠিক রেখেছি, এই যে পরের যে অংশটুকু অর্থাৎ ইউকে আমরা ডিফারেন্সিয়েশন করেছি, পরের অংশে এসে আমরা আবার এবার এই যে ইউকে ঠিক রেখেছি,
এবং বাকি অংশকে ডিফারেন্সিয়েশন করেছি। বাকি অংশকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে দেখো, এই যে ই টু দি পাওয়ার যে কোনো কিছুর ডিফারেন্সিয়েশন হচ্ছে আবার ওই রাশিটি, অর্থাৎ আবার ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু। এখন ই এর পাওয়ার যেহেতু সরাসরি ওয়াই নেই, অর্থাৎ এই ভেতরের অংশটুকুকে আমাদের চেইন রুল অনুসারে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এখন মাইনাস ওয়াই স্কোয়ার বাই টুকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো হচ্ছে মাইনাস টু ওয়াই বাই টু, উপরে নিচে টু টু কাটাকাটি, অর্থাৎ আমরা পাবো মাইনাস ওয়াই। এই যে এখানে হচ্ছে ওয়াই এবং এখানে হচ্ছে তার মাইনাসটি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে সাইকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এই রাশিটি পাবো। এখন শ্রোডিঙ্গারের যে মূল সমীকরণ সেখানে কিন্তু আমাদের একঘাত বিশিষ্ট, অর্থাৎ প্রথম ডিফারেন্সিয়াল নাই, সেখানে যেটি আছে সেটি হচ্ছে আমাদের দ্বিতীয় ডিফারেন্সিয়াল, অর্থাৎ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল। তাহলে সেটি পাওয়ার জন্য আমাদের এই বাম পক্ষকে আরও একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা যদি এই বাম পক্ষটিকে আরও একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, আমরা কি পাবো দেখো, এই যে এখানে যে দুটি অংশ আছে, এই যে প্রথম অংশ, এই অংশটির দুটি অংশ, এটি হচ্ছে প্রথম অংশ, এটি দ্বিতীয় অংশ, এবং পরের যে অংশ এটিরও কিন্তু দুটি অংশ। আমরা এটুকুকে ধরে নেব একটি অংশ, এটুকুকে ধরে নেব আরেকটি অংশ। এরপরে যে এর মধ্যে আবার দুটি অংশ আছে, এদেরকেও আমরা আরেক দফা এই যে এখানকার মতো করেই ভেঙে ডিফারেন্সিয়েশন করব। তাহলে প্রথম অংশটুকু যদি আমরা দেখি, এই যে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু, এটুকুকে যখন আমরা ঠিক রাখছি, এই যে এটুকুকে আমরা ঠিক রেখেছি, এবং এই যে ডিউ বাই ডিওয়াই এটুকুকে আবার ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে এই যে ডি স্কোয়ার ইউ বাই ডিওয়াই স্কোয়ার হয়েছে। এরপরে আমরা আবার এই যে ডিউ ডিওয়াই ঠিক রেখেছি, এই অংশটুকু ডিফারেন্সিয়েশন করে আমরা পেয়েছি ওয়াই এক্সপোনেন্ট অফ মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু। ঠিক আছে, তাহলে এই অংশটুকু হচ্ছে আমরা শুধুমাত্র এই যে নীল দাগ দ্বারা চিহ্নিত এই অংশটুকু ডিফারেন্সিয়েশন করলাম। এরপরে আবার মাইনাস এই অংশটুকু, প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা এই অংশটুকু ঠিক রাখলাম এবং y কে ডিফারেন্সিয়েশন করলাম। y কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে দেখো, আমাদের ডিফারেন্সিয়েশনটি কিন্তু y এর সাপেক্ষে, অর্থাৎ y এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়াল হচ্ছে 1। আমরা শুধুমাত্র এই রাশিটি পাবো, এই যে এখানে তাই পেয়েছি u ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু। এরপরে আমরা যেটি করব, আমরা হচ্ছে এই অংশটুকুকে আবার এই যে y কে ঠিক রেখে আমরা এই অংশটুকুকে আবার ডিফারেন্সিয়েশন করেছি। এখন এই অংশের মধ্যে যেহেতু আবার দুই অংশ, u একটি অংশ, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু একটি অংশ, এখানে আমরা আবার ইউ বাই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু পাবো, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু ডিউ ডিওয়াই এটি পাবো। ঠিক আছে, তাহলে এভাবে আমরা হচ্ছে দ্বিতীয় দফার ডিফারেন্সিয়ালটি সম্পন্ন করলাম। এখন তোমরা যদি একটু খেয়াল করো, দেখো এই যে এখানে এবং এখানে, এখানে কি আছে, ওয়াই এর সাথে গুণ আকারে আছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু, তার সাথে ডিউ বাই ডিওয়াই। এখানেও কিন্তু আছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু ডিউ বাই ডিওয়াই, এবং এই ব্র্যাকেটের বাইরে একটি ওয়াই আছে। অর্থাৎ এই যে এখানে সব মিলিয়ে যেই রাশি, এখানেও সব মিলিয়ে ঠিক একই রাশি, অর্থাৎ এই দুটিকে আমরা কিন্তু যোগ করে একটি পদ হিসাবে নিয়ে আসতে পারি। এই যে এখানে হচ্ছে এই পদটি হচ্ছে এখানে, এই যে লাল দাগ দেওয়া যেই দুটি পদ, এই দুটি পদ যোগ করে আমরা একবারে পেয়েছি, এই যে যেহেতু একই জিনিস দুবার আছে, অর্থাৎ মাইনাস টু ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু ডিইউ বাই ডিওয়াই। এরপরে হচ্ছে এই যে বাকি অংশ। ঠিক আছে, তাহলে এই যে 5.26 সমীকরণে আমরা যেটি পেলাম সেটি হচ্ছে ওয়াই এর সাপেক্ষে সাই এর ডাবল ডিফারেন্সিয়েশনের মান। তাহলে দেখো, আমরা সাইকে একবার ডিফারেন্সিয়েশন করলে কি পাই সেটি নির্ণয় করেছি, সাইকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি পাই সেটি নির্ণয় করেছি, এবং সরাসরি সাই এর সমাধানটি কি হতে পারে সেটিও 5.25 নং সমীকরণে দেখতে পাচ্ছি। তাহলে এদেরকে যদি আমরা এখন একটু মূল শ্রোডিঙ্গার সমীকরণে, এই যে এটি আমরা কেবলই পেয়েছি, এর আগে আমরা দেখো মূল যে শ্রোডিঙ্গার সমীকরণ সেটি কি ছিল, সেটি ছিল ডি স্কোয়ার সাই বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস আলফা মাইনাস ওয়াই স্কোয়ার সাই সমান সমান 0। দেখো এখানে দুটি অংশ আছে, একটি হচ্ছে ডি স্কোয়ার সাই বাই ডি ওয়াই স্কোয়ার, আরেকটি অংশ আছে সাই। এখন এই যে সাই এর মান হচ্ছে আমরা 5.25 থেকে পাচ্ছি, আর এই যে ডি স্কোয়ার সাই বাই ডি ওয়াই স্কোয়ার, এই যে এটির মান আমরা হচ্ছে 5.26 থেকে পাচ্ছি। এখন এই যে 5.25 থেকে সাই এর মান এবং 5.26 থেকে ডি স্কোয়ার সাই বাই ডি ওয়াই স্কোয়ার মান, এই দুটি মানকে আমরা যদি 5.24 এই সমীকরণে, অর্থাৎ এই যে এখানে সাই এর বদলে এই মানটি এবং ডি স্কোয়ার সাই বাই ডি ওয়াই স্কোয়ার বদলে এই মানটি যদি আমরা প্রতিস্থাপন করি, আমরা এই যে 5.24 সমীকরণটিকে এই এই আকৃতিতে লিখতে পারবো। আমরা কি করেছি দেখো, এখানে কি ছিল, এখানে ছিল যে ই টু দি এই যে এখানে ছিল ডি স্কোয়ার সাই বাই ডি ওয়াই স্কোয়ার, এই যে এর বদলে আমরা লিখেছি এই অংশটুকু এই পর্যন্ত, এই যে এই অংশটুকু পুরোটুকু হচ্ছে আমার এখানে ডি স্কোয়ার সাই বাই ডি ওয়াই স্কোয়ার মান। এরপরে কি আছে, এরপরে হচ্ছে এই যে আলফা মাইনাস ওয়াই স্কোয়ার সাথে সাই, এই যে আলফা মাইনাস ওয়াই স্কোয়ার, এটুকু হচ্ছে আমার সাইয়ের মান, অর্থাৎ আলফা মাইনাস ওয়াই স্কোয়ার ইউ ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু। এই যে এখানে যেটি ইউ ওয়াই দ্বারা প্রকাশ করেছিলাম সেটিকেই আমরা এখানে সংক্ষেপে
ইউ দ্বারা প্রকাশ করছি। ইউ হচ্ছে ওয়াই এর একটি ফাংশন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এত বড় সমীকরণটি যে পেলাম, এখানে আমাদের একটি সুবিধা রয়েছে। দেখো, এখানে আমাদের ডান পক্ষে যে সংখ্যাটি সেটি হচ্ছে 0। অর্থাৎ এখান থেকে যদি আমরা কোনো ধ্রুব রাশিকে কমন নিতে পারি, সেটিকে আমরা বাদ দিতে পারবো। দেখো, আমরা কি এখানে কোনো ধ্রুব রাশি পাচ্ছি? এখানে কিছু জিনিস কিন্তু বারবার রিপিট হয়েছে। এখানে প্রতিটি পদে দেখো, আমি যদি খেয়াল করি, এই যে এখানে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু এখানে আছে, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু এখানেও আছে, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু এখানে আছে, এখানে আছে, এখানে আছে, প্রতিটি অংশ কিন্তু আছে। অর্থাৎ আমরা যদি একটু চিহ্নিত করি, এই যে এখানে হচ্ছে সবগুলো রাশি কিন্তু একই। অর্থাৎ এই পুরো রাশিমালা থেকে বামপক্ষে যা যা আছে সেখান থেকে আমি কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু এই অংশটুকু কমন নিতে পারি। এখন ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু এটির মান তো আর শূন্য নয়। এটির মান যেহেতু শূন্য নয়, অর্থাৎ এটুকুকে আমরা কমন নিয়ে ডান পক্ষে পাঠিয়ে দিতে পারি। ডান পক্ষে যেহেতু শূন্য আছে, এখান থেকে আমরা কমন নিয়ে যাই ওপারে পাঠাবো, সেটি কিন্তু শূন্য হয়ে যাবে। অর্থাৎ এই প্রতিটি অংশ যদি বাদ চলে যায়, দেখো এখানে এইটুকু বাদ দিলে বাকি কি ছিল? ডি স্কোয়ার ইউ বাই ডি ওয়াই স্কোয়ার। এখানে এইটুকু বাদ দিলে কি ছিল? 2y du বাই dy। এখানে এইটুকু বাদ দিলে 1। এখানে এইটুকু বাদ দিলে y স্কোয়ার। এখানে এইটুকু বাদ দিলে আলফা মাইনাস ওয়াই স্কোয়ার কিউ। অর্থাৎ আমরা যদি এই পুরো অংশটুকু যদি বাদ দিয়ে দিই সমীকরণ থেকে কমন নিয়ে, তাহলে আমরা পাবো এই যে এখান থেকে পেলাম ডি স্কোয়ার ইউ বাই ডি ওয়াই স্কোয়ার, এখান থেকে পেলাম 2y ডিউ বাই ডিওয়াই, এই যে এখান থেকে পেলাম হচ্ছে এই যে এখান থেকে 1, এখান থেকে মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইউ, এরপরে হচ্ছে এই যে আলফা মাইনাস ওয়াই স্কোয়ার ইউ, এই যে পরের রাশিটি তো নাই হয়ে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে বিশাল যে একটি সমীকরণ আমরা গঠন করেছিলাম, সেই সমীকরণটিকে এবার কিন্তু আমরা মোটামুটি একটি সংক্ষিপ্ত রূপে নিয়ে আসতে সক্ষম হয়েছি। তাহলে এই যে অংশটুকু দেখো, এখানে ইউ আছে, এখানে ইউ আছে, অর্থাৎ এই ইউ দুটি আমরা যদি কমন নেই, এখানে আমরা পাবো 1 মাইনাস, এই যে এখানে হচ্ছে আলফা মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার কাটা, আমরা একবারে লিখলে আমরা পাবো ডি স্কোয়ার ইউ বাই ডি ওয়াই স্কোয়ার মাইনাস 2y ডি ইউ বাই ডি ওয়াই প্লাস এই যে এই সবটুকু মিলে একবারে হলো আলফা মাইনাস 1 ইউ, এটি সমান সমান 0। অর্থাৎ এই যে আমরা একটি সমীকরণের সংক্ষিপ্ত রূপ পেলাম। এখন এই যে আমরা এই সংক্ষিপ্ত রূপটি পেলাম, এখানে যদি এই যে আলফা মাইনাস 1, এটি হচ্ছে একটি ইচ্ছাধীন ধ্রুবক হিসেবে, আমরা যদি আলফা মাইনাস 1 এর বদলে আমরা যদি এটিকে 2n ধরি, সেক্ষেত্রে যে আমাদের এই যে সমীকরণটি, এই সমীকরণের চেহারা দেখো, আমরা কি বলছি? আমরা বলেছি যে আলফা মাইনাস 1 এর বদলে আমরা 2n ব্যবহার করছি। এখানে যদি 2n ব্যবহার করি, আমাদের আর কোনো জায়গায় কিন্তু আলফা নেই, এই এক জায়গাতেই আলফা ছিল। অর্থাৎ বাকি অংশ আগের মতোই থাকবে। আমরা ডি স্কোয়ার ইউ বাই ডি ওয়াই স্কোয়ার মাইনাস 2y ডিউ বাই ডিওয়াই প্লাস এই যে এখানে হচ্ছে আলফা মাইনাস 1 এর বদলে আমরা বসালাম 2n। অর্থাৎ আমাদের সমীকরণে এখানে চলে আসলো 2nu সমান সমান 0, এবং এই অংশটুকু তো আছেই। এখন এই যে আমরা বিশেষ একটি ডিফারেনশিয়াল সমীকরণ পেলাম, আমরা একটি বিশেষ আকৃতির ব্যবকলনীয় সমীকরণ পেলাম। এই বিশেষ ব্যবকলনীয় সমীকরণের নাম হচ্ছে হার্মাইট ব্যবকলনীয় সমীকরণ বা হার্মাইট ডিফারেনশিয়াল ইকুয়েশন। হার্মাইট হচ্ছে একজন গণিতবিদের নাম, যিনি এটি উদ্ভাবন করেছিলেন তার নামানুসারে। এখন n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়ে থাকে, এই আকৃতির অর্থাৎ হার্মাইট ব্যবকলনীয় সমীকরণ বা হার্মাইট ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সমাধান, এটি সবসময় একটি হার্মাইট বহুপদী বা হার্মাইট পলিনোমিয়াল দ্বারা প্রকাশ করা যায়। এই যে হার্মাইট বহুপদীকে সংক্ষেপে আমরা বলি hn অফ y বা hn অফ x, এবং সাধারণভাবে এই যে এটি যদি hn অফ y হয়, এই যে এই সমীকরণের সাধারণ সমাধান হচ্ছে n অফ y সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু hn অফ y। এখন হার্মাইট ব্যবকলনীয় সমীকরণ এবং হার্মাইট পলিনোমিয়াল কি জিনিস, সেটি আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত জানবো এবং সমাধান করব। কেননা এখানে আমাদের হচ্ছে হার্মাইট পলিনোমিয়ালের বিভিন্ন যেটি মান, সেই মানগুলো আমাদের প্রয়োজন হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের যে ক্লাসটি সেটি আমরা আপাতত এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা হার্মাইট ব্যবকলনীয় সমীকরণটি আরেকটু বিস্তারিত আলোচনা করব। বিভিন্ন হার্মাইট বহুপদী যেগুলো আছে, এই যে এখানে hn এর n দ্বারা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ h1 এর একটি মান আছে, h2 এর একটি মান আছে, h3 এর একটি মান আছে। এই যে দেখো, এখানে কিন্তু আমাদের সমীকরণে এর যে সমাধান, সেখানে কিন্তু একটি n ঢুকে গেল। n কিন্তু একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ n এর মান হচ্ছে 0 1 2 3 ইত্যাদি। এই যে আমরা হচ্ছে টি আসলে কি ছিল? টি কিন্তু ছিল আমাদের একটি সরল ছন্দিত স্পন্দরকের সমাধান। এখন এই যে সাধারণভাবে চিরায়ত ক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি একটি ফাংশন পেতাম, এখানে কিন্তু আমাদের সরাসরি ফাংশন পাইনি, এখানে পেয়েছি অফ n, অর্থাৎ
এই সাইটি কিন্তু n এর উপরে নির্ভরশীল। n এর মান শুধুমাত্র 1 হতে পারবে, n এর মান শুধুমাত্র 2 হতে পারবে, n এর মান শুধুমাত্র 3 হতে পারবে। এরকম শুধুমাত্র পূর্ণ সংখ্যার জন্য কিন্তু আমরা কিছু বিচ্ছিন্ন সমাধান পাবো। এটিই কিন্তু কোয়ান্টাম বলবিদ্যার একেবারে বেসিক চিহ্ন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আমরা আজকে কি শিখে আসলাম সেটি যদি একবার একটু দেখে নেই। এই যে বাম পাশে তোমরা যার ছবি দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন চার্লস হার্মাইট, একজন গণিতবিদ, যিনি এই হার্মাইট ফাংশন এবং হার্মাইট ব্যবকলনীয় সমীকরণের সমাধান করেছিলেন। এখন আজকের এই অনলাইন ক্লাসে আমরা যেগুলো শিখলাম, আমরা প্রথমেই জেনেছি যে ছন্দিত স্পন্দক সমস্যাটি কি। এরপরে আমরা হচ্ছে সাম্যাবস্থার যে ধারণা, এই দুটি আমাদের আসলে পুরনো জ্ঞানের বিষয়, এটি আমরা আবার একটু রিভিউ করলাম। এরপরে এই যে ছন্দিত স্পন্দকের ক্ষেত্রে অর্থাৎ একমাত্রিক স্পন্দকের ক্ষেত্রে আমরা শ্রোডিঙ্গার যে সমীকরণ এটি গঠন করেছি, সেই শ্রোডিঙ্গার সমীকরণটি আমরা সমাধান করেছি এবং সেই সমাধান করতে গিয়ে আমরা আবার দেখেছি যে কোয়ান্টাম স্পন্দকের একটি বিশেষ ক্ষেত্রে অসীমতটি আচরণ বা অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার রয়েছে। সেই অ্যাসিম্পটোটিক বিহেভিয়ারটিকে আমরা বাদ দিয়েছি এবং সসীম যে সমাধান, শুধুমাত্র সেই সসীম সমাধানটি নিয়ে আমরা আরেকটু গাণিতিকভাবে অগ্রসর হয়েছি এবং গাণিতিকভাবে আরেকটু অগ্রসর হয়ে আমরা দেখেছি যে সেটি আবার হার্মাইট ব্যবকলনীয় সমীকরণের রূপ ধারণ করে। অর্থাৎ আমাদের সরলছন্দিত স্পন্দকের যে শ্রোডিঙ্গার সমীকরণ, সেটি যে সমাধান, সেটিকে হার্মাইট ব্যবকলনীয় সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে হার্মাইট ব্যবকলনীয় সমীকরণ এবং হার্মাইট ফাংশন এবং হার্মাইট পলিনোমিয়াল সম্পর্কে অর্থাৎ হার্মাইট বহুপদী সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো। তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলে পরিবারের সকলকে নিয়ে নিরাপদে থাকো।